আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়া শক্তি পর্ব ৫। লিখেছেন সুরাইয়া রাফা। ফকফকে পরিষ্কার আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হয়েছে আরও একটি সুন্দর সকালের। আজকের আবহাওয়াটা প্রাণ জুড়ানোর মতোই সুন্দর। চারিদিকে তাকালে কেমন মন ভালো হয়ে যায়। কুসুম গরম সূর্য কিরণ আর ভোরের বাতাস গায়ে মাখাতে আজ বহুদিনের বাদে ফ্রন্ট ইয়ার্ডের বেঞ্চিতে এসে বসেছে কৃতিক। দু হাতে মুঠি বন্ধ হয়ে আছে কফির কাপ আর আইপ্যাড। তবে আপাতত আইপ্যাডের চোখ নেই ওর, বরং দু চোখ নিষ্পলক বিচরণ করেছে চারিদিকের সবুজে ঘেরা অরণ্যে। কোনোদিন দেশে ফিরবে না বলে বছর তিনেক আগেই ছোটোমোটো এই অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিলেন কৃতিক। তখন কি আর ও জানতো যে ৩ বছরের মাথায় এসে ওর অষ্টাদশী পিচ্চি এলোকেশি এই বাড়িতেই প্রথমে পা রাখবে, দিনরাত যাপন করবে। জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঢেলে সাজাতে পারত। অরুর তো আবার হ্যালো কিটি খুব পছন্দ। বাড়িটি হ্যালো কিটি থিমে তৈরি করলে কেমন হতো? কথাটি ভাবতেই এক মনে হেসে ওঠে কৃতিক। ঠিক তখনই ওর আজগুবি ভাবনার সুতো ছিঁড়ে যায় সামনের ফ্রেঞ্চ গেট থেকে আসা কলিং বেলের টিংটং আওয়াজে। কে এসেছে দেখার জন্য কৃতিক উকি দিতে যাবে, তার আগে মেন ডোর খুলে বেরিয়ে আসে অরু। তারপর ফ্রন্ট ইয়ার্ড পেরিয়ে সোজা এগিয়ে যায় গেটের কাছে। অরুর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশনের সিল্কের পাজামা। রেশমের মতো হাঁটু অবধি লম্বা চুলগুলো ছিল পুরোপুরি বাঁধন হারা। অরুর পরনে নিজের কিনে দেওয়া পাজামা সেট দেখে কৃতিকের বেশ ভালো লাগলো। এই প্রথম কৃতিক কারোর জন্য কিছু নিজের হাতে কিনেছে। অরু আজ আবার সেটা পরেওছে। ভালো লাগারই কথা। এই তো কালকেই ঘটনা। সন্ধ্যাবেলা ভার্সিটি থেকে ফিরে একটা খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে নেমেছিল অরু। তবে গাড়ি থেকে নামতেই খুব বড়সড় একটা ঝটকা খেয়ে অগত্যাই বিস্ময়ে আপনা আপনি দু ঠোঁট আলাদা হয়ে গিয়েছিল ওর। এই গাড়ির গ্যারেজে এখনও আসা হয়ে উঠিনি অরুর, আজকেই প্রথম ছিল। তাই কৃতিকের যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটাও ওর অজানাই ছিল। পুরো গ্যারেজে ৪ চাকা বলতে একটা মার্সিডিজই রয়েছে কেবল, বাকি সব নামি দামি ব্র্যান্ডের বাইক কালেকশন। ওরও মনে মনে ভাবলো, এটাকে কোনো বাইকের শোরুম বললে মন্দ হবে না বই কি। চারিদিকে চোখ বুলিয়ে ওরও যখন অবিশ্বাসের নজরে কৃতিকের পানে চাইল। কৃতিকের মুখভঙ্গি তখন খুবই স্বাভাবিক। ও নিজ হাতের আঙ্গুলে চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে গ্যারেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে যাস। ওরও ভ্রুকুটি করে শুধায়, কার প্যাকেট? আমার? কৃতিক না ঘুরেই জবাব দিল, তো কার? কিন্তু আমার জন্য হঠাৎ? কৃতিক হাঁটার গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয়, অতপর বলে, তুই ঘুমালে যে অর্ধনগ্ন হয়ে থাকিস সেটা আদৌ জানিস? কি? লজ্জা আর বিরক্তির চরম সীমানায় গিয়ে শব্দটা উচ্চারণ করল অরু। কৃতিক আবারও স্বস্থানে দাঁড়িয়ে থেকে বেশ সাবলীল ভঙ্গিতেই বলল, আমি তো জানি, আর তাছাড়া আমার আমানতের খেয়ানত করার কোনো অধিকার তো তোর নেই। তাই ঢেকে রাখার ব্যবস্থা করছি মাত্র। সময় হলে নিজের জিনিস নিজে ঠিক বুঝে নেব, তখন আর তোকে জ্বালাতে আসবো না। নিজের হাত দিয়েই ঢাকবো সবটা। আর দরকার পড়লে বাক্যটা কেন যেন শেষ করলো না কৃতিক, বরং তাড়াহুড়ো করে অরুর সামনে থেকে চলে গেল। আমানত খেয়ানত কিংবা কৃতিকের ঘোরানো পেঁচানো কথা কোনোটাই তখন আর মাথায় ঢুকেনি অরুর। ও তো স্রেফ উপহারটুকু গ্রহণ করেছে। একটা দুটো নয়, পুরো 10 কালারের 10টা পাজামা সেট ছিল প্যাকেটে। দেখেই বোঝা যাচ্ছিল পাজামাগুলো খুব দামি। গায়ে চড়ালেই কেমন চোখ ভার হয়ে ঘুম চলে আসে। কালকের কথা আজও মনে করে মুখের কোণে আঙুল ঠেকিয়ে ঠোঁট কামড়ে এক মনে হাসছে কৃতিক। আশ্চর্য, মনে মনে ভাবছে, সত্যি যদি দিশেহারা হয়ে কাল কিছু করে বসতাম, অধিকার খাটাতে গিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে ফেলতাম, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত? ওদিকে ওরও নিজের কোলের মধ্যে ছোট্ট বিড়ালছানা ডোরাকে নিয়ে এগিয়ে গিয়ে গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা।
তবে এই মুখটা অরুর থেকে বেশি অনুর পরিচিত। অরু এক পলক উপর থেকে নিচ পরক করে নিল তার। একগুচ্ছ শুভ্র রঙা টিউলিপ হাতে নিয়ে ফর্মাল গেট আপে দাঁড়িয়ে আছে প্রত্যয়। চোখে অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা। দেখে তো মনে হয় পাওয়ার আছে। প্রায় কয়েক মিনিট বিনা বাক্য অতিবাহিত হয়ে যায়, তবুও অরুর ধ্যান ভাঙল না। তাই অরুর দিবা স্বপ্নকে বাস্তবে ফিরিয়ে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয়। হ্যালো। তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেল অরুর। সচকিত হয়ে বলল, হ্যাঁ, আপার কাছে এসেছেন তাই না? আপা বাসাতেই আছে, আসুন আসুন। প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বলল, অ্যাকচুয়ালি আমি অনুর কাছে নয়, কৃত্তিক ভাইয়ের কাছে এসেছি। কিছু ফাইল আর্জেন্ট সিগনেচার লাগতো। ও, ওই তো ভাই। হাত কয়েক দূরে কালো রঙা বেঞ্চিটাকে আঙ্গুল উঁচিয়ে দেখল প্রত্যয়। তারপর অরুকে দেখেই এগিয়ে গেল সেই দিকে। অন্যদিকে অরু দৌড়ে গিয়ে অনুকে বাইরে নিয়ে এলো। অরুর টানাটানিতে অনেকটা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো অনু। একটা লং কুর্তি আর লেগিংস পরেছে। অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে। ওদিকে কাজের ফাঁকে প্রত্যয়েরও চোখ সরেনি ঘুম ঘুমো অনুর মায়াবী মুখশ্রী থেকে। অনু টানাটানি করছে দেখে অনু বিরক্তি হয়ে বলল, উফ, ছাড় না অরু। কৃতিক ভাইয়া বসে আছে, তার সামনে তুই যদি এমন বাচ্চামো করিস, কি বলবি বলতো? আরে কিছু বলবে না, আয় তো তুই। অরুর এক হাতে তখনও ঘাপটি মেরে বসে আছে বিড়ালের বাচ্চা ডোরা। অনু সামনে এগোতে এগোতে ভাবছে সেই দিন রাতের কথা। সেদিন বৃষ্টির অজুহাতটা তো নিছকই বাহানা ছিল, কারণ সেদিন হসপিটাল থেকে বের হতেই দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়ের। প্রত্যয়কে দেখে অবাকের চরম সীমানায় গিয়ে অনু তখন শুধালো, আপনি এখানে? প্রত্যয় মৃদু হেসে জবাব দিয়েছিল, আপনার জন্য দাঁড়িয়ে আছি। আর তারপর বৃষ্টি ভেজা মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট। একজন আরেকজনের পরিচয় তো দূরে থাক, নামটুকু পর্যন্ত জানতো না, তবুও মন গহীনে কোথাও ঘন্টি বেজেছিল দুজনেরই। অনুর মনে হয়েছিল যে মানুষটা এতবার করে সাহায্য করছে, তার সাথে এক কাপ কফি তো পান করাই যায়। পরিচয় দিয়ে কি আসে যায়। তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতেই একেবারে আটঘাট বেঁধে সকাল সকাল বাড়ি বয়ে এসেছে। বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটার নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছগাছালি দিয়ে ভরা। সেই গাছের ফাঁকফোকর গলিয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্যকিরণ। আর সেই আলো ছায়ার মাঝে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় ও অনু। অনুর পেছনে অরু আর ডোরা। অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনও আইপ্যাডে খুব মনোযোগে দিয়ে কিছু একটা করছে কৃত্তিক। প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল, শুভ সকাল মিস অনন্যা শেখ। আমি প্রত্যয় এহসান, CFO অফ JK গ্রুপ। অনু হকচকিয়ে অনুর দিক এগিয়ে এসে মিনমিনিয়ে বলল, আপা, উনিও প্রত্যয় এহসান। উনিই মনে হয় আমাদের জন্য ভিসা টিকেটের সব ব্যবস্থা করেছিলেন। প্রত্যয় চোখ সরিয়ে অনুর দিক তাকিয়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছ তুমি। অনু কথা ঘুরিয়ে বলল, তাহলে আপনি আমাকে চিনতেন তাই তো? প্রত্যয় মৃদু হেসে জানায়, কিছুটা। অনু সহসা হেসে টিউলিপ ফুলগুলোকে গ্রহণ করে বলে, ধন্যবাদ, ওয়েলকাম। প্রত্যয়ের ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও অনুর নিষ্প্রভ চোখের নিবদ্ধ। ওদিকে কৃতিকের চোখ দুটো অরুর চোখে, একই ঘোর, একই কামুকতা। কৃতিকের চোখে খানিকটা বেশি হবে। কৃতিকের সেই ঘোর লাগা চোখে চোখ পড়তে কেঁপে উঠল অরু। হুট করে কেন যেন শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল। সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হলো অজানা এক গুড়গুড়ানি। এটা মোটেই খিদের পূর্বাভাস নয়, তাহলে এটা কেমন অনুভূতি? আগে তো কখনো হয়নি এমন। সামান্য চাহনিতেও কারো এত জোর থাকে। চোখের চাউনি দিয়ে পুরো ঝড় বয়ে তুলকালাম বাঁধিয়ে দিল শরীরের রুদ্রে রুদ্রে। তবুও সবটা গতানুগতিক উপেক্ষা করে গেল অরু। পেছন থেকে অনুদের চোখে চোখে কথা আদান প্রদানের মাঝে বাম হাত ঢুকিয়ে দিয়ে অরু বলে উঠল, এই আপা, অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয়, এখন চল, খিদে পেয়েছে, আমাকে আবার খেয়ে ভার্সিটি যেতে হবে। তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি। অরুর কথার সম্বিত ফিরে
পেল অনু, সেই সাথে অজানা একরাশ লজ্জার আর প্রজাপতির ন্যায় ঘিরে ধরল ওকে। ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল, খাবার দিচ্ছি, দ্রুত আয়। পরিবেশটা থমথমে আর অস্বাভাবিক। প্রত্যয়ের নিজেরও কেমন লজ্জা লজ্জা পাচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় ওরুর কোলে ঝিমুতে থাকা ডোরাকে দেখিয়ে বলল, বিড়াল কোথায় পেলে? না মানে আগে তো ছিল না। ওরুর ডোরার মাথায় আদরে হাত বলিয়ে বলে, কাল রাতে ব্যাক ইয়ার্ডে কুড়িয়ে কুড়িয়ে পেয়েছি, ঠান্ডা কাঁপছিল, তারপর ঘরে নিয়ে এসেছি। আর তারপর? প্রত্যয় জিজ্ঞাসু হয়ে শুধালো, তারপর? অরু কৃতিকের দিকে দাঁত কটমুটিয়ে তাকিয়ে বলল, কিছু না। বাই দ্য ওয়ে, নাইস ক্যাট। অরু প্রত্যয়ের কথায় বাদ সেধে বলে, ও ক্যাট না, ও আমার বাচ্চা ডোরা। মাথা খারাপ? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব? পেছন থেকে ভেসে আসা কৃতিকের অযাচিত বাক্য অরুর। প্রত্যয় দুজনই বোকা বনে গেল। অরু মুখে ভেঙচি কেটে মিনমিনিয়ে বলল, আপনার বাচ্চাকে বলবেও না? ভালোবাসার দরদ বলতে কিছু আছে নাকি হৃদয়? থাকলে আমাকে আর ডোরাকে অমন মাঝরাতে বাইরে বের করে দিতে পারতেন না? ওর ভাবনার মাঝে কৃতিক ওদের কাছে এগিয়ে আসে। আইপ্যাডটা ওরুর দিকে এগিয়ে দিয়ে বলল, ওরু, এটা নিয়ে ভেতরে যা, আমার প্রত্যয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে। ওরু ঠোঁট উল্টে ভেতরে যেতে আইপ্যাডটা খুলে দেখতে লাগলো। আর প্রথমে যেটা সামনে আসলো সেটা অডিও বুক, হান্টিং অ্যাডলিন। বইয়ের নামটা দেখি চোখ মুখ কুচকে গেল ওরুর। মিনমিনিয়ে বলল, উনি হান্টিং অ্যাডলিনের মতো ডার্ক রোমান্টিক বই পড়েন? ইউ, তার মানে কি উনিও ওইসব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোমান্টিক? হায় হায়, ওনাকে সামলাতে তো ওনার বইয়ের 12টা-13টা বেজে যাবে। পরক্ষণে নিজের মাথায় নিজেই চাটি মেরে দাঁত বের করে জিভ কেটে ওরু বলে, ছি, কী সব ভাবছি আমি, তোবা তোবা। ইউনিভার্সিটিতে আজ 100 ইয়ার সেরিমনি, মানে শতবর্ষপূর্তি উদযাপন হচ্ছে। আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই, সব কিছু জানাই ছিল ওরুর। তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল ও। আকাঙ্ক্ষা একটাই, নিখিল ভাইয়ের একটা নজর দেখা পাওয়া, ঠিক আগের মতোই। কিন্তু সেটা আর হয়নি। সিনিয়রদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ আর ভার্সিটিতে আসেনি বললে ভুল হবে, আসতে পারেনি। গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হচ্ছে তাকে, নয়তো সামনের সেমিস্টারে পুরো দম ফেল। ওরও অসহায়ের মতো মনমরা হয়ে বলল, নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করলো? সে যাই হোক, নিখিল ভাই যেহেতু আসেনি, ওরও চিন্তা করলো ও বাড়িতে ফিরে যাবে। কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কৃত্তিক ওকে, তাই ঘুমটাও চোখে তাজা। না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে। চারিদিকে ঝাপসা লাগছে, মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব মাথা ঘুরে। ওরু আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, হাঁটা ধরলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে 2 কদম এগোতেই পথ আটকায় সায়নী। ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বাসিত মুখে বলে, এই ওরু, কোথায় যাচ্ছ? গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, তাড়াতাড়ি চলো। যদিও ওর এসবে বিন্দু পরিমাণ আগ্রহ নেই, তবুও অগত্যাই যেতে হলো সায়নীর সাথে। যেতে যেতে সায়নী জানালো, সবাই এই ম্যাচ দেখার জন্য গত 1 মাস ধরে বসে আছে, আর তুমি বাড়ি যাচ্ছ? এই ভার্সিটির প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা। সায়নের উচ্ছ্বাসের জোয়ারে দিতে ওরু নরম সুরেই বলল, ও তাই নাকি? গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সায়নীর সিটে বসতে বসতে বলল, তার চেয়েও বড় কথা কি জানো? জেকে স্যারও এই ভার্সিটির সিনিয়র ছিলেন, আর স্যারও আজ ম্যাচ খেলবেন। তৎক্ষণাৎ সায়নীর দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইল ওরু। দেখতে পেল শুধু কৃত্তিক একা নয়, সায়র আর অর্ণবও আছে। তাছাড়া ওদের পাশের গ্যালারিতেই বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চিয়ার আপ করে যাচ্ছে এলিসা, সাথে ক্যাথলিনও। চেনা পরিচিত সবাইকে এক ঝলক দেখে নিয়ে ওরও মনে মনে বলল, তার মানে ওনার সবাই এই ভার্সিটিরই প্রাক্তন শিক্ষার্থী। ওরও কি ভাবছ? খেলা শুরু হয়ে গিয়েছে তো। সায়নের কথা এবার সত্যি সত্যি খেলা দেখায় মন দিল ওরও। তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র। সবার মুখে বিজয়ের হাসি লেগে আছে, কারণ প্রথম হাফেই বাজিমাত করে দিয়েছে কৃত্তিকরা। প্রতিপক্ষের টিম বাকি অর্ধেক সময় এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ। এখন 10 মিনিটের বিরতি পেয়ে সবাই যে যার মতো 1 নম্বর 2 নম্বর সারতে চলে গেল। কেউ কেউ গিয়ে দাঁড়ালো টিমের মানুষের কাছে। বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শ তো একটা ব্যাপার আছে।
শুধুমাত্র কৃতিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাবেগ পূর্ণ গ্যালারিতে। কৃতিক গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিল্লিয়ে উঠল। তবে কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করেই ও সোজা গিয়ে বসে পড়ল অরুর পাশে। অতঃপর এক টান দিয়ে অরুর গলা পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালে ঘাম মুছতে লাগলো নির্বিয়ে। বিস্ময় বিপর্যয় হা হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ, যেন এখানে কোনো বাস্কেট বল ম্যাচ না, বরং রোমান্টিক সিনেমার শুটিং হচ্ছে। অর্ণব, সায়র ওরাও খানিকটা অবাক। সায়র যতটুকু জানে মেয়েটা কৃতিকের দু চোখের বিষ, তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কৃতিক এসব করছেটা কি? ওদিকে ওরও পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে। মানে সকলের ক্রাশ বয় রাইডার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর শরীরের ওড়না দিয়ে নিজের মুখমণ্ডল ঘাম মুছছে। এমন কাহিনীতে চারিদিকে জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে অরুর আর্তনাদ করে বলতে ইচ্ছে করলো, বিশ্বাস করো আমি কিছু জানি না, এই লোকটা পাগল, মাথায় সমস্যা আছে, তাই তো হঠাৎ এমন করে আমাকে ফাঁসায়। ওর ভেতরের কান্নাকাটিও দুপাশও পাত্তা না দিয়ে গমগমে আওয়াজে কৃতিক বলে, পানিটা দে। ওরও এদিক ওদিক তাকিয়ে বলল, আমারটা খাবেন? এখানে আর কি কেউ আছে? ওরও দ্রুত এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে মামপটটা এগিয়ে দিল। কৃতিক এক নিঃশ্বাসে পুরো পানি শেষ হয়ে করে আবারও নেমে যায় গ্যালারি থেকে। কৃতিক চলে গেলে ওরও নিজের ওড়নাটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে। ওড়নার একাংশ কৃতিকের ঘামে ভিজে আছে, সেখান থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জাতীয় ঘ্রাণ আসছে। ঘ্রাণটা কিসের ভালোভাবে বোঝার জন্য ওরও ওড়নাতে নাক ছোঁয়ালো। হ্যাঁ, যা ভেবেছিল তাই, স্যান্ডয়েল পারফিউমের একটা মাতাল করা সুবাস। গন্ধটা নাকে লাগতেই অজানা শিহরণ শরীর ছেয়ে গেল অরুর। তখনই অপর পাশ থেকে কর্কশ আওয়াজে ভেসে এলো সায়নীর, তুমি জেকে স্যারকে চিনো? না মানে মানে হ্যাঁ হ্যাঁ মানে। ওরও চোখের মতো মুখও মুখ কাচুমচু করছে দেখে সায়নী বলল, কি না মানে হ্যাঁ মানে করছো, চিনে থাকলে বলো। ওরও হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে বলে, উনি আমার ভাই হয়, মানে স্টেপ ব্রাদার। সায়নী বোধ হয় অরুর জবাবে খুশি হলো, তাই ওর হাত জড়িয়ে ধরে বলল, ইটস ওকে অরু, আর আগে বলবে না এ কথা? আমি আরও ভাবলাম কি না কি। খাওয়া দাওয়া হই হলো, সারাদিনটা ভালোই চলে গিয়েছে। সবার সাথে ওরও আজ বেশ ভালোই আনন্দ করেছে। এতগুলো দিন আজকে প্রথম ওরুর মনে হয়েছে যে ও আসলে ইউনিভার্সিটিতে পড়ে। তবে বিপত্তি ঘটেছে বিকেল নাগাদ। ক্যাম্পাসে রাত কনসার্ট আর পার্টি থাকলেও ওরু সেসবে একদম অভ্যস্ত না, তাই ও সায়নীকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওরু শুধু একা নয়, অনেকেই যাচ্ছে আসছে, করিডোর শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাই ও ঠিক করলো বাইরের দিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎই ওর মনে হলো ও ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখলো। নিখিলকে দেখা মাত্র ওরও আনমনে বলল, আশ্চর্য, নিখিল ভাই সারাদিন ভার্সিটিতে এলেন না, আর এখন এই সন্ধ্যাবেলা এলেন, আর সাথে ওটাকে। ওরও দূর থেকে আরেকটু ভালোভাবে পরখ করে ওদেরকে দেখলো। হাজারটা ভিড়ের মাঝে এক বিদেশিনী কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকে এগিয়ে আসছে নিখিল ভাই। দেখলে মনে হবে তারা জনম জনমের প্রেমিক যুগল। তবে এখন আর ওর থেকে খুব বেশি দূরে নেই ওরা, বরং অনেক কাছে। হুট করে তখন ওর কি হলো কে জানে, চক্রাকার ঘুরতে থাকা বলয়ের মতোই ঘুরছিল ওর মাথাটা। চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সবথেকে অন্ধকারতম ব্ল্যাক হোল। ক্ষণিকের মধ্যে মানুষের গিজগিজ, হাসাহাসি, কথার বহর সবকিছু ছাপিয়ে কর্ণঘুরে বেজে উঠল ঝিনঝিন ধরা এক বিরক্তিকর আওয়াজ। আর তারপর হুট করে মাথা ঘুরে ওখানেই অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে অরু। দীর্ঘল কালো নজরকাড়া ফ্রেঞ্চ বেনুনিটা তখন মাটি ছুঁই ছুঁই প্রায়। তবে মাটি আর ছুঁতে পারল না, তার আগে ওকে শক্ত বাহুডোরে আবদ্ধ করে নিল নিখিল। জনসমুখে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় এই মুহূর্তে মোটামুটি ক্যাম্পাসের সবাই অরু আর নিখিলকে ঘিরে ধরেছে। সবার চোখে দৃষ্টি আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা। সবার মুখে একটাই প্রশ্ন, কি হলো মেয়েটার? নিখিল যখন অরুকে কোলে তুলে কেবল দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের ন্যায় স্মুথ কণ্ঠস্বর, তবে প্রতিটি শব্দতেই উপচে পড়ছে
অগাধ্য কর্তৃত্ব, যেন ওর কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে। অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উকি দিল নিখিল। তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারী বাজ পাখির ন্যায় নিখিলের হাত থেকে ছোঁ মেরে অরুকে নিয়ে গেল কৃত্তিক। নিখিল কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক দৃষ্টিপাত করল কৃতিকের পানে। তবে কৃতিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিং এর মতোই জলজলে, যেন চোখ দুটো দিয়ে ভস্ম করে দিবে নিখিলকে। কৃতিকের মুখের উপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকেই কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল। অজান্তেই শুষ্ক ঢোক গিলে চোখ নামিয়ে নিল নিচে। ভার্সিটিতে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে তারই একটা কেবিনের ছোট্ট করিডোরে দাঁড়িয়ে আছে কৃত্তিক। পরনে কনুই অবধি হাতা গোটানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। ফর্সা মুখটা জিদের তোপে টকটকে লাল হয়ে আছে। এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্নছাড়া লাগছে। কৃতিক যখন করিডোরের দেয়ালের হেলান দিয়ে বুকের উপর দু হাত ভাঁজ করে নিষ্প্রভ চোখে কেবিনের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র। কৃতিকের মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে বলে, কি হয়েছে ওর? ঘুম আর খাওয়া দাওয়ার অনিময়ের জন্য প্রেশার ফল করে সেন্সলেস হয়ে গিয়েছে। কৃতিকের নির্লিপ্ত জবাব। সায়র ওর দিক তিরস্কার করে হাসল, তারপর তাচ্ছিল্যের ধ্বনিতে বলল, সিরিয়াসলি জেকে? মাত্র এই কয়দিনে মেয়েটাকে টর্চার করে করে আত্মরা বানিয়ে ফেললি? তোর অত্যাচারের মাত্রা এতই বেশি ছিল যে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে। খুব তুই কতটা জঘন্য। আচ্ছা, এই পিচি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায়? তাছাড়া যেভাবেই হোক না কেন, ও তো তোর বোন নাকি? সায়র কথাটা বলতে বাকি, শক্ত থাবায় সায়রের কলারটা চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। বোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিতে লাভা যেন হিড়হিড় করে ছড়িয়ে পড়ল কৃতিকের মাথার মধ্যে। ও করিডোরের বিপরীত দেওয়ালের সায়রের চেপে ধরে দাঁত পিষে বলল, খবরদার সায়র, ওকে আমার বোন বলবি না। ও আমার বোন নয়। নিজ বোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার কাছে ও পৃথিবীর সবার থেকে ইম্পর্ট্যান্ট। ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে একটু জানি বাকিটা জীবন ওকে ছাড়া আমি দম নিতেও ভুলে যাব। সায়র চোখ বড় বড় করে অবাক দৃষ্টি তাকিয়ে আছে কৃতিকের বীভৎস মুখের পানে। ঠিক তখনই অন্যদিক থেকে আগমন ঘটে নিখিলের। কৃতিক এক পলক নিখিলের দিকে তাকিয়ে সায়রকে বলল, ওটাকে এক্ষুনি বিদায় কর। সায়র সামনের দিক যাচ্ছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। আজ সায়র উপলব্ধি করল ওর ধারণা সম্পূর্ণ ভুল। কৃতিক অরুকে সবচেয়ে বেশি অপছন্দ নয়, বরং উন্মাদের মতো পছন্দ করে। এই পছন্দকে কি নাম দেওয়া যায়? শুধুই আসক্তি, নাকি সঙ্গীন প্রণয়াসক্তি? মেঘ আর কুয়াশার চাদর ঢেকে আছে ধরণী। উদীয়মান সূর্যের নিয়ন আলোয় চারিপাশ একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে। নয়তো আজ মোটেই রৌদ্রোজ্জ্বল কোনো দিন নয়। স্বাভাবিক হাইওয়ে রাস্তা থেকেও কয়েকগুণ প্রশস্ত পিচ ঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগাড়ে সাদা রঙের ব্রোকেন লাইন রোড মার্কিং টানা। ঠিক তার দুই পাশে পাহারাদারের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সারি সারি ম্যাপল গাছ। ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকাজ। দেখলে মনে হবে রোদহীন মেঘে ঢাকা দিনে রাস্তার পাশে এই লাল কমলা ম্যাপল লিফগুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে, ইভেন উইথআউট এনি সিঙ্গেল প্যানি। পথচারীদের যাতায়াতে সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশে দিয়ে চলে গিয়েছে আরও একখানা তকতকে সরু রাস্তা। সেই রাস্তা ধরেই পায়ে পায়ে এগোচ্ছে সায়নী আর অরু। চাশমিশ আর এক্সট্রোভার্ট সায়নী বরাবরের মতোই এক মনের কথায় দোকান খুলে বসেছে। ওদিকে ওর একটা কথা ওরও ভালো মতো মন দিয়ে শুনছে কি না সেটা বোধ করা দুষ্কর। সায়নের কথা মন দিয়ে না শোনার অবশ্য যথাযথ কারণ আছে বই কি। ধবধবে শুভ্র রঙা চিকনকারি চুড়িদারের সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরোদমে বাঙালি সেজে ঘুরে বেড়াচ্ছে অরু। ওদিকে সায়নের পরনে স্কিনি জিন্সের সাথে ভারী কালো কোট। আজ রবিবার, মানে উইকএন্ড। এই মেঘলা শীতল উইকএন্ডের সকালবেলা কমফোর্টার
মুড়ি দিয়ে কেবলই এপাশ থেকে ওপাশ ঘুরে শুয়েছিল অরু। তখনই শুরু হয় সায়নের একের পর এক কল। যেহেতু অনুর মোবাইলটা কৃতিক ভেঙে ফেলেছে, তাই অনুর নাম্বারই আপাতত কলের ঝড় তুলে ফেলেছে সায়নী। শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকাল ক্যাম্পাসে চলে এসেছে অরু। সায়নীর আর্জি একটাই, আজ বাইক রেসিং ক্লাবে রাইডিং কম্পিটিশন আছে, যে কেউ থাকবে সেখানে। আয় সায়নী, আরোকে সাথে করে সেখানেই নিয়ে তবেই যাবে। প্রথমে একটু গাইগুই করলেও পরক্ষণে ক্যাম্পাসে এসে সায়নের কথা রক্ষার সার্থকতা ধরতে পেরেছে অরু। মানে মনে মনে অনেকটাই খুশিও হয়েছে সায়নের প্রতি। তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেইটেই দর্শন মিলেছে পছন্দের শ্যাম পুরুষের। অরুই নিখিলকে আগে দেখেছে, তবে কথা বলার সাহস পায়নি। কিন্তু নিখিল যখন অরুকে দেখল, তৎক্ষণাৎ হাঁক পেরে নাম ধরে ডেকে উঠল সে, এই যে অরোরা। অরুকে আর পাইকে দ্রুত পেছন ঘুরে সামনে গিয়ে দাঁড়ালো নিখিল ভাইয়ের। অরু কাছে আসতেই নিখিল শুধালো, অরোরা তুমি ঠিক আছো? না মানে কালকের কথা মনে পড়তে ওর দৃশ্যপাট ভেসে ওঠে নিখিল ভাই আর সেই বিদেশিনীর একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা। কেন এত হাসছিল ওরা দুজন? আর মেয়েটাই বা কে? নিখিল ভাইয়ের বন্ধু? শুধুই কি বন্ধু? অপার্থিব কিছু অপরিপক্ক প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় কড়া নাড়ছে বারংবার, যার দরুন অবুর হাস্যোজ্জ্বল মুখটা চুপসে এইটুকুনি হয়ে গেল মুহূর্তেই। নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগলো না মনে। কিন্তু নিখিলের পরবর্তী পদক্ষেপের জন্য তখন একটু প্রস্তুত ছিল না অরু। ও ভাবেনি এরপর নিখিল যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলে মানুষই দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে ক্ষণিকের মাঝে। তবে কথায় আছে না, বাস্তবের চেয়ে ভাবনার এক ধাপ পিছিয়ে থাকে, সে সময় তাই হলো। ওরও কথার কোনো জবাব দিচ্ছে না দেখে নিখিল আগ বাড়িয়েই বলল, নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচের একটা ছোটোখাটো রিচার্জ টিম যাবে পাহাড়ে। বেশি দূরে নয়, কাছেই এক দিনের ট্যুর। ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চাচ্ছে না, তাই অনেক জুনিয়ররাও যাবে। তুমিও চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দিব। লাজুগুলো ঠাস করে বলে দিতে পারলো না যে হ্যাঁ হ্যাঁ নিখিল ভাই, আমিও যেতে চাই আপনার সাথে। আর তার বদলে ছোট্ট করে শব্দটা উচ্চারণ করে শুধু একপাশে মাথা কাত করে সম্মতি জানালো ও। ওর সম্মতি জানাতে যতক্ষণ, তারপর আর একদণ্ড দাঁড়ালো না নিখিল। প্রচণ্ড বেগে এক প্রকার তাড়া দেখিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সে। সেই তখন থেকে জেকে স্যারের গুণগান করে যাচ্ছে সায়নী। মাঝে মধ্যে নিজের কথা সামিল করতে দু একবার অরুকেও বলছে, তাই না বল? অরু সায়নীর কথার মতো হা করছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। সেটাও অন্য কাউকে নয়, স্বয়ং কৃত্তিককে নিয়ে। ও ভাবছে ট্যুরের কথায় আপা জানলে যেমন তেমন বকাঝকা করে হলেও শেষমেশে যেতে দিতে রাজি হবে। কিন্তু কৃতিক, এই ঘাড়তেরা লোক তো জীবনও রাজি হবে না। উল্টো এমনভাবে চোখ রাঙাবে যে ভয়ে ওর ছোট্ট হৃদয়টা ওখানেই কাজ করা বন্ধ করে দিবে। তাহলে সাত করে নিখিল ভাইকে যে আশ্বাস দিয়ে এলো, তার কি হবে? এই অরু, শুনতে পাচ্ছ আমার কথা? হুট করে সায়নীর কোণের গোতায় সম্বিত ফিরে পেল অরু। ও কাঠের পুতুলের ন্যায় উপর নিচ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো বলো তারপর। সায়নী ভ্রুকুচকে বিরক্তিভাব প্রকাশ করে বলল, কিসের তারপর? দেখো আমরা চলে এসেছি, অলরেডি রেসিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো। রাস্তার দুধারে থ্রিলিং, প্রিয় মানুষদের শয়ে শয়ে ভিড়। সেই গাদাগাদি আর ভিড়ের ফাঁকে গলিয়ে ওরা দুজনও জায়গা করে নিল রাস্তার এক কোণে। ওরা যতক্ষণ এসেছে ততক্ষণে বাইকরা ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত। অডিয়েন্সদের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে ওরও শুনতে পেল জেকে নামের উচ্ছ্বাস। তার মানে সায়নী শুধু একা নয়, এরাও রাইডার জেকে ভক্ত। আচ্ছা, এরা কেন এত পাগল কৃত্তিকের জন্য? এরা কি আদৌ জানে কৃত্তিক কতটা নির্দয়? কৃত্তিক মোটেই এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না। চারিদিকে জেকের জয় জয়কার শুনে এসব উল্টোপাল্টা কথাই ভাবছে অরু। তখনই সায়নী আবার অরুকে ডেকে বলে, ও মাই গড, ও মাই গড, দেখো দেখো, এগেন চ্যাম্পিয়ন। অরুর এবার সচকিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সকালের উড়ন্ত পেঁজা তুলোর মতো শুভ্র মেঘ এতক্ষণ কালো মেঘে পরিণত হয়েছে। চারিদিকে মেঘ ভেজা দমকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টিতে বাইক রাইডিং এর শেষ রাউন্ড শেষ হয়েছে মাত্র।
রোজিংয়ের মেন পয়েন্ট ওদের থেকে খানিকটা দূরে হবার কারণে চোখ উঁচিয়ে দেখতে হয় সেখানটা। তবে এতটা দূর থেকেও স্ট্যান্ড করানো বাইকগুলোর মধ্যে সারির প্রথম বাইকটাই বসা ব্ল্যাক লেদার জ্যাকেট আর ব্ল্যাক হেলমেট পরিহিত বাইকারটাই যে কৃত্তিক সেটা বুঝতে বাকি নেই অরুর। কারণ জেকের বডি স্ট্রাকচার সবার থেকে আলাদা, কাল্পনিক গ্রিক গডের বাস্তব চিত্র বলা চলে। এক ঝলকে দেখলে মনে হবে উপরওয়ালার শখের কারুকাজ এই জায়ান্ট কৃত্তিক নামক সুদর্শন পুরুষটা। তবে কৃত্তিকের সৌন্দর্য নিয়ে অরুর এসব অগভীর ভাবনার বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগে চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রীতিকর নিন্দনীয় ঘটনা। অরুদের থেকে বেশ অনেকটা দূরে রাস্তায় ঠিক মাঝখানে ফেলে অন্য এক প্রতিযোগিতা হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে কৃত্তিক। ওর মারের গতিবেগ এতটাই বেশি যে লোকটা উঠে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না। কিন্তু এভাবে মারার কারণ কি? ঝিরে ঝিরে বৃষ্টি ইতিমধ্যে মুষল বারিধারায় রূপ নিয়েছে। আশেপাশে জটলা পাকানো ভিড় ছড়িয়ে অনেকে জায়গা করে নিয়েছে কোনো না কোনো শুকনো ছাউনি অথবা ছাতার নিচে। তবে ওর আপাতত বৃষ্টিতে খেয়াল নেই, আর না আছে কৃতিকের। ঝুম বৃষ্টিতে কথা শোনার জো নেই মোটে। তবুও ওরুকে উদ্দেশ্য করে সায়নী চেঁচিয়ে বলল, ওরু দ্রুত চলো, ভিজে যাচ্ছি তো। কোনো একটা ছাউনি খুঁজে তার নিচে গিয়ে দাঁড়াই। ওর কান অবধি সে কথা পৌঁছলো কি না সন্দেহ। আর না তো ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল, বরং ঝুম বৃষ্টির মাঝে দ্রুত এগিয়ে গেল সামনের প্রশস্ত রাস্তার দিকে। এগিয়ে যেতে শুনতে পেল অনেকেই বলাবলি করছে জ্যাকসন নামক বাইকটার জেকের মায়ের নাম করে কিছু একটা বাজে গালি দিয়েছে। আর তাই লোকটা সেই ছোট্ট একটা গালি দেওয়ার মাসুল চোকাচ্ছে গত ৮ ঘন্টা যাবৎ এক নাগারে হকি স্টিক মার খেয়ে। আশ্চর্যের বিষয় হলো কেউ কৃতিককে থামাচ্ছে না পর্যন্ত। এইসব দৃশ্য কি এদেশের মানুষের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য? দয়ামায়াহীন নির্দয় আমেরিকান নিজের আক্রোশ দমিয়ে রেখে মনে মনে কথাটা ছাড়ল অরু। ওদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসন শরীরের একের পর এক হকি স্টিক ভাঙছে কৃত্তিক। মারতে মারতে ওর নিজের হাতের অবস্থাও বেগতিক। কিন্তু সেই সবের বিন্দুমাত্র নজর নেই ওর। আপাতত নিজের দমিয়ে রাখা জিদ আর তপ্ত মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত ও। কেন যেন মনে হচ্ছে এই মারটা জ্যাকসনের বহুদিনের পাওনা। রেসিং ক্লাবে কৃতিককে টেক্কা দেওয়ার মতো রাইডার যদি কেউ থেকে থাকে সেটা জ্যাকসন। রাইডিং স্ট্যান্ডিং সব কিছুতেই বেশ পারদর্শী জ্যাকসন। তবে এ যাবৎ কোনো ম্যাচই যে কে হারাতে না পারার জিদটা ভেতর ভেতর ওর রয়ে গিয়েছে বরাবর। সামনাসামনি বুঝতে না দিলেও নিজ দেশের রেসিং ক্লাবে ফরেন একটা ছেলের এতটাও জনপ্রিয়তা জ্যাকসন মোটেই সহ্য করতে পারত না। সেই যে ধরেই পেছনে পেছনে টানা কৌশল বিভিন্নভাবে কৃতিকের ক্ষতি করার ফন্দি এঁটেছে বহুবার। তবে একটা স্ট্রং বন্ধু মহল আর কৃতিকের সুকৌশলী বুদ্ধি দীপ্ত মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল করে গিয়েছে। কৃতিকের ভালোভাবে জানতো কাজগুলো কে করেছে বা কার দ্বারা ঘটেছে। তবে এসব খুব একটা গায়ে লাগাতো না ও, বরং পিঠ পিছনে দিয়ে যেত একের পর এক কৌশলী দাবার চাল। কারণ কৃতিকের কাছে ওর করা ফন্দিগুলো হাস্যকর ঠেকাতো বরাবরই, সেই সাথে মারাত্মক ইন্টারেস্টিং ও মনে হতো। কারণ কৃতিক, অর্ণব, এলিসা আর সায়র এর থেকেও বড় বড় দাবার চাল চেলে অভ্যস্ত। তবে আজ এই মুহূর্তে জ্যাকসন অস্পষ্ট যে শব্দটা উচ্চারণ করেছে তার মূল্য তো কৃতিককে হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়বে। আজ মনটা বেশ ফুরফুরে ছিল কৃতিকের। ওই জন্যই তো ক্লাবের কল পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল জোস একটা রাইড করতে। সবার উচ্ছ্বাসে জয়ার দিতে বাইক রাইডারও করেছিল প্রায় 200 কিলোমিটারের আঁকাবাঁকা অমৃষ্টন রাস্তা। এবং শেষমেশ প্রতিবারের মতো আজও চ্যাম্পিয়ন তকমাটাও ওর গায়ে লেগেছিল। সব কিছু স্বাভাবিক, কৃতিকের মুডও ঠিকঠাক। তখনই ব্যর্থতা হঠাৎ জ্যাকসনের মুখে ফুটে বেরিয়ে আসে অনাকাঙ্ক্ষিত দুটো শব্দ। জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে কৃতিক কথাটা শুনে ফেলবে। তবে ওর ব্যাড লাক, কৃতিক কথাটা স্পষ্টভাবে শুনতে পায়। ব্যাস তৎক্ষণাৎ ক্লাবের মধ্যে থেকে হকি স্টিক এনে উইথ আউট এনি ওয়ার্নিং ওকে ইচ্ছে মতো মারতে শুরু করে কৃতিক। না নিজে মুখ দিয়ে কোনো একটা শব্দ করছে আর না জ্যাকসন করতে দিয়েছে। একে একে ওর পিঠে ভেঙেছে 4খানা সরু ধাঁচের মজবুত কাঠের হকি স্টিক।
তবুও যেন মস্তিষ্কটা শান্ত হবার নাম নিচ্ছে না মোটেই। তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না। বেশ খানিকটা পরে চলমান উত্তপ রাগের বহিঃপ্রকাশ খুব বড়সড় একটা বাধাপ্রাপ্ত হলো কৃত্যে। খুব পরিচিত আর আপন একটা ঋণঋণে মায়াভরা কণ্ঠস্বর ভেসে এলো কৃতিকের দুই কর্ণকুহরে। ওর আক্রমণাত্মক পেশিবহুল বাহুটা দুই হাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে ওরু বলল, কি করছেন? মেরে ফেলবেন নাকি লোকটাকে? কৃত্তিক তড়িৎ গতিতে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপনও নয়, বক্ষপিঞ্জরের গহীনে লুকিয়ে রাখা আকাশসমূহ অনুভূতির ছড়াছড়ি আর অজানা বেসামাল উন্মাদের যে মেয়েটাকে নিয়ে বয়স সম্পর্ক সব কিছুর মাথা খেয়ে বছর 30-এর হৃদয়টা যার অনুপস্থিতিতে আনচান করে, যাকে দেখার সবার অগোচরে অবদ্ধ অপ্রতিরোধ্য ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে ওঠে বরংবার। এখন এই মুহূর্তে সেই পিচ্ছি অষ্টাদশীকে দেখে মস্তিষ্কে হলহলিয়ে বইতে থাকা জ্বলন্ত আগ্নেয়গিরি লাভাটা মুহূর্তে দপ করে নিভে গেল জায়ান্ট কৃতিকের। ধরণীতে ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান। অরুর চোখ, নাক, ঠোঁট সব কিছু চুয়ে চুয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টির কণারা। সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার। ঠান্ডার তোপে তিরতির করে কাঁপছে সরু চিবুক আর গোলাপি রঙা উষ্টাদশ। বৃষ্টি ভেজা অরুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কৃত্তিক। সব ছেড়ে ছুড়ে হুট করেই রাগ হতে লাগলো বহমান বৃষ্টি কণাদের উপর। যেগুলো ও আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারল না, সেগুলো কিনা বৃষ্টি কণারা এত সহজে ছুঁয়ে দিচ্ছে। আশ্চর্য! বৃষ্টির সাথে কৃতিকের ক্রোধ বেশিক্ষণ টিকল না বইকি, কারণ তার আগে ওরও আবারও কথা ছিল ওর পানে। কেন ওইভাবে মারছেন ওনাকে? আপনার দয়া মায়া নেই? অরুর কথার কৃতিক পেছনে ঘুরল, দেখলো একটা বিশ্রী কপট হাসি ঝুলে অরুর দিকে তাকিয়ে আছে জ্যাকসন। জ্যাকসনের হাসিটা চোখে পড়তেই এতক্ষণের ভ্রম ছুটে গেল কৃতিকের। ও তৎক্ষণাৎ ক্ষিপ্র দৃষ্টিতে নিক্ষেপ করলো অরুর দিক, যেন চোখ দিয়ে ঝলসে দেবে অরুকে। কৃতিকের অগ্নিমূর্তি দেখে অরু আড়ালে শুকনো ঢোক গেলে থেমে গেল। কৃতিক চোয়াল শক্ত করে বলল, তুই এখানে কি করছিস? কে নিয়ে এসেছে তোকে? কৃতিকের কপাল জুড়ে হাজারো চিন্তার ভাঁজ। অরু এবার পুরোপুরি নিশ্চুপ। মানবতার দেখাতে গিয়ে যে নিজেই ফেসে গিয়েছে এতক্ষণে, তা বোধগম্য হলো ওর। কৃতিক কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো। তারপর ওটা ওরুকে পরিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল, দ্রুত বাইকে উঠ। ওরু করুণ দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, ওনাকে এভাবে ফেলে রেখে নামানে যদি কিছু হয়ে যায়, ওর ব্যবস্থার প্রত্যয় করবে, আমি বলে দেব। তুই উঠ। বৃষ্টির মাঝে চারদিকে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল অরু। আশেপাশে যত মানুষ যে যেখানে থেকে পারছে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই নিশ্চয়ই অরুর উপর বেজায় চটে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিছুই নেই। এখন কথা না শুনলে নির্ঘাত এখানে দাঁড়িয়ে কৃতিকের হাতে মার খেতে হবে। তাই অপারগ অরু চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাকসিটে। মেয়েদের মতো করেই কাচামুচু হয়ে বসেছে ও। তখনই নিজে হেলমেট পরতে পরতে কৃতিক বলে, ধরে বস। ওরও খুব সংকোচে কৃতিকের জ্যাকেটটা একটু খামচিয়ে ধরল, কিন্তু বাইক তার জায়গা পরিবর্তন করতেই ও এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল কৃতিকের পিঠের উপর। ধরে বসতে বলেছি না? কৃতিকের ধমক খেয়ে এবার সত্যি ওর কাঁধে হাত রাখল অরু। অরুর হাতের আর কোণের ছোট্ট অলংকারগুলো থেকে রিনঝিন আওয়াজ হচ্ছে। খুব কাছাকাছি বসাতেই সেই আওয়াজ সোজা গিয়ে কৃতিকের হৃদয়ে লাগছে। সেই সাথে অরুর বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেয়েলি সুঘ্রাণ কেন যেন ওর দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে অরুকে একান্ত কাছে পেতে, খুব কাছে। যতটা কাছাকাছি এলে অরুর আর কৃতিকের মাঝে সেন্টিমিটার দূরত্ব ঘুচে যাবে, ঠিক ততটা। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আর না অরুকে এত কাছে বসিয়ে চুপচাপ বসে থাকা সম্ভব। তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূর করার উদ্দেশ্য রাইড করতে করতেই নীরবতা ভেঙে কৃতিক একটু আগের সেই গমগমে রাগে আওয়াজের পরিবর্তে নরম আওয়াজের অরুকে শুধায়, আচ্ছা অরু, আমি যে এতগুলো বছর দূরে ছিলাম, তোর আমাকে মনে পড়েনি কখনো? কৃতিকের কথার পিঠে অরু কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না। কারণ কৃতিক যখন দেশ ছাড়ে তখন অরুর নিরান্তই বাচ্চা মেয়ে। কতই বা বয়স হবে, 10 কি 11? বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি? এবার ওরও সময় নষ্ট না করে উত্তর দিল,
কি করে দেখব? আপনি তো বাড়িতে যাননি। কৃতিক জবাবে একটু বাঁকা হেসে বলল, আমি কিন্তু তোকে দেখেছি, ঠিক আজকের মতোই একটা সাদা ড্রেস পরেছিলি। তোর মা আমার বাবার জন্য কাঁদছিল খুব, তুই আর অনু তার পাশেই দাঁড়িয়েছিলি। কৃতিকের কথার অরুর চমকালো, কারণ ওর দেওয়া একটা বর্ণনাও ভুল নয়। অরুর জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আপনি কি করে দেখলেন? কিন্তু ও জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে, পাচ্ছে না আবার কৃতিক রেগে গিয়ে এই বৃষ্টি ভেজার ওকে বাইক থেকে নামিয়ে দেয়। ওদিকে অন্তহীন কৌতূহলগুলো মাথার মধ্যে কিলবিল করেই যাচ্ছে অযথায়, তবুও জিজ্ঞেস করার সাহস নেই। কি বলতে কি বলবে, আবার রেগে মেগে আগুন হয়ে যাবে, তার থেকে চুপচাপ থাকাই শ্রেয়। অরুর কুলহীন ভাবনার মাঝে মাঝ রাস্তায় বাইকের ব্রেক কষল কৃতিক। কৃতিকের এহেন কাণ্ডে অরুর আত্মা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে মনে ভাবছে, এই রে, চুপ থেকেও ভুল করলাম নাকি? এই ঝুম বৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট বলে নামিয়ে দিলে কোথায় যাব আমি? কি হলো নাম? কাঁধ হালকা পেছনে ঘুরিয়ে বলে উঠল কৃতিক। জবাবে অরু মুখ চোখ কালো করে বলল, না মানে এই বৃষ্টির মাঝে। ওরও কথা শেষ করার আগে কৃতিক বলে, হ্যাঁ বৃষ্টির জন্যই তো, সামনে কিছু দেখা যাচ্ছে না, তার উপর এত ভিজলে জ্বর চলে আসবে নিশ্চিত। না না, আমি ঠিক আছি। আমি তোর কথা বলিনি, আমার কথা বলেছি। এই বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাফের করিডোরে গিয়ে আশ্রয় নিল কৃতিক। ওরও পেছনে পেছনে যেতে যেতে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, আমার কথার কেনই বা বলবেন? নিজেকে ছাড়া আর কিছু বোঝেন নাকি আপনি? স্বার্থপর লোক। ওরও এগিয়ে গিয়ে কৃতিকের পাশেই দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতই বেশি দেখলে মনে হবে দিন দুপুরে রীতিমতো ঝড় শুরু হয়ে গিয়েছে। কাচের দরজার ভেতরে ঝিমুতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়াই ফাঁকা পড়ে আছে। চারিদিকে চোখ বোলাতে বোলাতে ওর চোখ পুরো কৃতিকের হাতের দিকে। বৃষ্টি আর রক্ত একাকার হয়ে টুপটুপ করে হাত দিয়ে ঝরে পড়ছে রক্ত ভেজা পানি। ওরও সেদিকে তাকিয়ে ভ্রুকুটি করে মিনমিনিয়ে বলল, আশ্চর্য, এই লোকের অনুভূতি শক্তি নেই নাকি? কতক্ষণ ধরে এইভাবে রক্ত ঝরছে কে জানে। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজ হাতের নকশি কাজ করা শুকনো রুমাল বের করে একটু সাহস করে কৃতিকের রক্তাক্ত হাতে বেঁধে দিল অরু। ব্যথা জায়গাতে একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল কৃতিক। দেখল সুতোর কাজ করা একটা মেয়েলি রুমাল ওর ক্ষতস্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে অরু। কৃতিক বাধা দিল না, এমনকি টু শব্দ উচ্চারণ করলো না, বরং অরু নিজের কাজ শেষ করে উপরে মাথা তুলতে চোখ রাখলো অরুর মায়াবী চোখ জোড়ায়। কৃতিকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না অরু। কৃতিক রেগে গেল কিনা সেটাই আপাতত ভাবছে ও। কৃতিক ধীরগতিতে নিজের মাথাটা অরুর মুখের সামনে নিয়ে এলো, অনেকটা কাছে। যতটা কাছে এলে অরুর শরীরের মিষ্টি সুঘ্রাণটা কৃতিক খুব সহজে অনুভব করতে পারে। অরু ভয় পেয়ে একটু অস্পষ্ট সুরে বলল, রক্ত ঝরছিল, তাই ভাবলাম আপনার আনইজি লাগলে খুব খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। অরুর কথার পাত্তা না দিয়ে চোখে একরাশ মাদকতা নিয়ে অরুর দু চোখ রেখে নিজের মুখটা অরুর কানের খুব কাছে নিয়ে কৃতিক হাসকি সুরে বলল, এত বেশি দুর্বল করে দিস না অরু, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না, বিশ্বাস কর। আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। কৃতিকের নেশা ধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে অরু। কনকনে ঠান্ডার মাঝে হুট করেই কেমন গরম হয়ে উঠল শরীরটা। জীবনে প্রথম কোনো ছেলের এভাবে এতটা কাছাকাছি এসে অরুর যার দরুন ভেতরের তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে অরুর জন্য মেয়েলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল, এক কথায় দুর্বিষহ। একটা নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার। এমন অনুভূতিগুলো আগে কখনো হৃদয় অনুভব করেনি অরু। হুট করে কৃতিকের কাছ থেকেই কেন? কই নিখিল ভাই সামনে এলে তো এমনটা হয় না, তলপেটে হুটহাট প্রজাপতি উড়াউড়ি করে না। তাহলে জায়ান্ট কৃতিকের মতো অপছন্দের লোকটার সান্নিধ্যেই কেন এমন হয়? এটা তো ঠিক নয়, মোটেই ঠিক নয়। ও এই নিস্তব্ধতা আর বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে কাঁপাকাঁপি গলায় বলল, আপনি কেন আমাকে মারতে যাবেন? কি করেছি আমি? কখন বললাম আমি তোকে মারবো? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। অরুর কথায় কৃতিকের ঠোঁটে খেলে গেল একটা চমৎকার বাঁকা হাসি। ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা
বাড়িয়ে হুট করে ওরুকে হ্যাচকা টেনে পিছনে ঘুরিয়ে দিল। তারপর একটানে ওর লম্বা চুল থেকে গার্ডারটা খুলে নিল নিজ হাতে। সঙ্গে সঙ্গে ওর দীর্ঘল কালো এক ঝাঁক ভেজা চুল আছড়ে পড়ল সমস্ত পিঠে। ওরু সাবধানে পেছনে ঘুরে বলল, চুল কেন খুললেন? কৃত্তিক ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, বৃষ্টির দিনে সাদা কেন পড়েছিস? কৃতিকের কথা মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জায় নিজের দু হাত ভাঁজ করে নিল ওরু। তারপর বৃষ্টির ভিজে রাস্তার দিক এগিয়ে যেতে যেতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসা যাব। কৃত্তিক আর কী বা করবে, মনে মনে ভাবলো ওরুকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা আর উচিত হয়নি। যতই হোক ওরু ওর থেকে বয়সে অনেক বেশি ছোট। যা বলেছে বলেছে, এখন আর করার কিছুই নেই। ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেও এগিয়ে গিয়ে বাইকে বসে পড়ল। বাড়িতে আসতে ওরু সোজা চলে গেল নিজের রুমে ঢুকতে দেখতে পেল অনু বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর মুঠোফোনে কারোর সাথে কথা বলছে। অনু সেদিকে খুব একটা নজর দিল না, কারণ অনু জানে ফোনের ওপাশের লোকটা কে। তাই সোজা চলে গেল ওয়াশরুমে। একটা আরামদায়ক হট বাথ শেষ চুল মুছতে মুছতে বের হয়ে দেখলো মাত্রই কথা শেষ করে রুমে এসেছে অনু। আজ রবিবার, তাই ওর পার্ট টাইম নেই। তার উপর আবহাওয়ার জন্য হসপিটালেও যেতে পারেনি সকালে। তাই তো আজ অসময়ে বাসায় আছে অনু। অনু বেরোতে অনু শুধায়, এভাবে ভিজেছিস কি করে? ওরও খাটে বসতে বসতে বলল, সে অনেক কথা পরে বলবো। আর তার আগে তুই বলতো আপা, কৃত্তিক ভাইয়ার মা কোথায়? অনুর অযাচিত প্রশ্নের অনুর চোখ বড় বড় হয়ে গেল। ও সচকিত হয়ে অনুকে বলল, তুই হঠাৎ এসব কথা নিয়ে কেন পড়লি? তার উপর কৃত্তিক ভাইয়া এখন বাড়িতেই আছেন, উনি ওনার মায়ের নামটাও শুনতেও পান না। অনু মনে মনে বলল, সত্যি কি শুনতে পারেন না? তাহলে মাকে নিয়ে কথা বলার আজ লোকটাকে ওভাবে মারলেন কেন? কিরে, কি ভাবছিস? আপা, বল না ওনার মা কোথায়? অনু একটু ভাবুক হয়ে বলল, আমি খুব বেশি কিছু জানি না রে অনু। মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি, ওনার মা বাঙালি নন, আমেরিকান বংশোদ্ভূত কোনো বিদেশিনী। শুধু বিদেশিনী নন, শোবিজ জগতের কোনো নামকরা তারকা। যৌবনকালে কৃত্তিক ভাইয়ার বাবা যখন বিদেশে পড়াশোনা করতে আসেন, তখনই নাকি ভালোবেসে বিয়ে করেন তারা। অনু কৌতূহল নিয়ে শুধালো, তাহলে উনি চলে গেলেন কেন? অনু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, উনি ভালোবেসে বিয়ে সংসার করেছিলেন ঠিকই, কিন্তু নিজের কেরিয়ার কিংবা ফ্যান্সি লাইফস্টাইল কোনোটাই মায়া ছাড়তে পারেননি পরবর্তীতে। তাই খুব ছোটোবেলাতেই কৃত্তিক ভাইয়াকে রেখে আবারও নিজ গন্তব্যে পাড়ি জমান তিনি। ওরও জ্ঞানীদের মতো মাথা দুলিয়ে বলল, ওই জন্যই কৃত্তিক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালি মতো না, মনে হয় নানা বাড়ির চেহারা পেয়েছে। অনু ঠোঁট উল্টে বলল, হবে হয়তো, কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? ততক্ষণে বিড়াল ছানা ডোরা এসে ওরুর পায়ের কাছে ল্যাজ নাড়ছে। ওরু ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুই থাক, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? চুল থেকে পানি ঝরছে তো, আর মুছিয়ে দিই, ঠান্ডা লেগে যাবে তো। পিছন থেকে হাত পেরে যাচ্ছে অনু, তবে ওরু আর তাতে কান দিল না। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। ডোরাকে কোলে নিয়ে হলরুমে এলো ওরু, কিন্তু যখন দেখলো হলরুমে কাগজের উপর কৃত্তিক বসে আছে, তৎক্ষণাৎ ডোরাকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল ও। ডোরাকে বিদায় করতে করতে ওরু খেয়াল করলো ফার্স্ট এইড বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃত্তিক। দেখে মনে হচ্ছে একটু আগে শাওয়ার নিয়েছে। পরনে ব্লু হোয়াইট কম্বিনেশনের টি শার্ট আর 3/4। মাথার স্টাইলিস্ট চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। একটু আগে আপার বলা কাহিনী আর কৃতিকের ক্ষতযুক্ত হাত দেখে কথায় যেন বড্ড মায়া হলো ওরুর। কেন যেন হুট করে মনে হলো কৃতিকের এমন বেপরোয়া রকচটা আর খামখেয়ালির স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে ওরুকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝোলানো তোয়ালেটা ওর মুখের উপর ছুঁড়ে মারল কৃত্তিক। ভ্রুকুঞ্চিত করে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে? ওরু মুখের উপর থেকে তোয়ালেটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃতিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল, দিন, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে ওরু, আজকাল আমাকে ভয় পাস না দেখছি। তা বলতে পারেন।
ঋত্বিক যা বলার ইচ্ছে হয় তাই বলতে দিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ওর পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজ মুড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল অরু।